আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। ভয়েস মেরিনার প্রতিদিনের আয়োজন সংবাদ পর্যালোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ নয়ন। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন কক্সবাজারের ঐতিহ্যবাহী সংগঠন কক্সবাজার সোসাইটির সম্মানিত সভাপতি জনাব কমরেড গিয়াসউদ্দিন। জনাব গিয়াসউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ভালো আছেন আপনি? ভালো আছি। দর্শক, আমরা যথারীতি পত্রিকা পাঠে চলে যাচ্ছি। আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক সাগরদেশ। সাগরদেশের প্রধান শিরোনাম, শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন শেষে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী, কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। এর পাশে যে নিউজটি রয়েছে, হজের নামে মানব পাচারে লাইসেন্স বাতিল, ফৌজদারি মামলা। সিঙ্গেল কালামের একটি নিউজ, সংরক্ষিত আসনে নির্বাচন 29 মার্চ। এর পরের দৈনিকটি দৈনিক সমুদ্র বার্তা। সমুদ্র বার্তার প্রধান শিরোনাম, বিশাল জনসভায় প্রধানমন্ত্রী, কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন জেলা হিসেবে রূপান্তরিত করা হবে। আরেকটি বক্স করে সংবাদ করা হয়েছে, মুমিনুলকে দোয়া করলেন প্রধানমন্ত্রী। উখিয়া উপজেলা নির্বাচনে নটশট নেই প্রার্থীদের। এর পরের দৈনিকটি দৈনিক আপন কণ্ঠ। দৈনিক আপন কণ্ঠের প্রধান শিরোনাম একইভাবে তারাও প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে করেছে। বিশ্বের তৃতীয় স্টেডিয়ামের উদ্বোধন শেষে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন শহরের ঘোষণা। আলীর জাহান ঈদগাঁও নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ে রুহুল আমিন শিকদার, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি জনগণের ভূমিকায় এগিয়ে যাবেন, এ কথাই বলতে চেয়েছেন। এরপরে আরেকটি বক্স নিউজ, উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের ব্যাপারে কঠোর হচ্ছে আওয়ামী লীগ। হজের নামে মানব পাচারে লাইসেন্স বাতিল, ধর্মমন্ত্রী। এরপরে দৈনিক আজকের কক্সবাজার বার্তা। কক্সবাজার বার্তার প্রধান শিরোনাম, জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কক্সবাজার হবে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী। আরেকটি সংবাদ রয়েছে তাদের, মহেশখালী চকরিয়া নির্বাচনী মাঠে অস্ত্রধারী গডফাদার সন্ত্রাসীর দৌরাত্ম্য। চকরিয়া উপজেলা নির্বাচন নিয়ে একটি নিউজ, হেভিয়েট প্রার্থীদের লড়াই জমে উঠেছে, জয়ের মালা কার গলে। দৈনিক রূপসী গ্রাম। রূপসী গ্রামের প্রধান শিরোনাম, কক্সবাজারের বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2021 সালে দেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা। এর পাশের সংবাদটি, শেষ মুহূর্তে প্রার্থীদের জমজমাট প্রচারণা, বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ, টেকু উপজেলা পরিষদ নির্বাচন। আরেকটি বক্স করে সংবাদ করা হয়েছে, জাতীয় ক্রিকেটার কক্সবাজারের সন্তান মুমিনুল হককে মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন প্রধানমন্ত্রী। রামু কুতুবদিয়া উপজেলা নির্বাচন, 36 জনের মনোনয়নপত্র দাখিল। জনাব গিয়াসউদ্দিন, আমরা যে কয়টি পত্রিকা পড়লাম, প্রায় পত্রিকাতেই কিন্তু সবকটি পত্রিকাতে প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর নিয়ে সংবাদ করা হয়েছে। তিনি তার গতকালের যে বিশাল জনসভা ছিল, সেই জনসভায় ঘোষণা দিয়েছেন কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কক্সবাজারের যে আগমন, এই আগমনের তার ঘোষণা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমে বলবো, কক্সবাজার তথা অত্র এলাকা যে 1971 সালের পর থেকে আমরা যেভাবে রাষ্ট্রনায়কদের এভাবে জেলা সফর আমরা অতীতে এ ধরনের কখনো দেখিনি। আজকে যে দেশের সামগ্রিক অর্থে উন্নয়নের যে একটি রোল মডেল আমরা বর্তমান সরকারের তথা শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বৈশ্বিক প্রশংসা না করেও পারি না, এই কারণে আজকে আমাদের কক্সবাজার যে অবহেলিত একটি প্রান্তরে, আমি স্বাধীনতা সংগ্রামে 42টি বছর কেটে গেল, ইতিমধ্যে উন্নয়নের যে ছোঁয়াগুলো আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের সমগ্র জনগোষ্ঠী, এতে বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে হয়।
স্টেডিয়াম এটা কক্সবাজারের জনগণের একটি প্রাণের দাবি ছিল। আমরা কক্সবাজার সোসাইটির পক্ষ থেকেও আমরা অনেক আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, মন্ত্রণালয়ে বড় বড় স্মারকলিপি দিয়েছি, প্রতিবাদ সভা করেছি। আজকে যে রূপটি বাস্তবে হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এভাবে যদি উন্নয়নের ধারা যদি প্রবাহমান থাকে তাহলে আশা করি অত্র অঞ্চলে, এই অবহেলিত অঞ্চলে আগামীতে কক্সবাজারের মানুষ আরো উন্নয়ন দেখবে, মানুষের কর্মসংস্থান হবে। এই প্রেক্ষাপটে আমি বলবো আজকের যে উন্নয়নের যে গতিধারা এটা অব্যাহত থাক, সেটা চাই। জনাব গিয়াসউদ্দিন, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এই যে এই স্টেডিয়াম হওয়ার পর একটা গুজব ছিল যে এটি আসলে সাময়িকভাবে করা হয়েছে, যে মাননীয় প্রধানমন্ত্রীর সফরে আমরা তার ঘোষণার মধ্য দিয়ে বুঝতে পারলাম এটি একটি স্থায়ী আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। সেজন্য আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে ধন্যবাদ দিয়ে তার প্রশংসা শেষ করা যাবে না। তিনি এখানে আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, আমাদের কক্সবাজারের সন্তান যে জাতীয় ক্রিকেটার মুমিনুল হককে তিনি মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন, সেটি অবশ্যই আমাদের জন্য একটি বড় পাওয়া। তাকে যে মুমিনুলকে প্রধানমন্ত্রী সরাসরি এখানে নিয়ে আসা, এটি কি আমাদের আগামী যারা প্রজন্ম আছে তাদের ক্রিকেটের তাদেরকে কি উদ্বুদ্ধ করবে কিনা, আপনি কি মনে করেন? এটা নিশ্চয় আজকের নতুন প্রজন্মের মধ্যে যে ক্রিকেটের যে প্রসার, যে ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের বর্তমান সময়ে যে ওখানেও আমি বলবো যেভাবে ঝিমিয়ে পড়েছিল, অবহেলিতভাবে পিছিয়ে পড়েছিল জাতি, সেই জায়গা থেকে একটি উত্তরণ হয়েছে যে আজকে নতুন প্রজন্মের মাধ্যমে আমরা আগামী দিনে জাতীয় পতাকা সমুন্নত রাখার একটি পদক্ষেপ বলে আমি মনে করি। এবং এতে আমাদের এই নতুন প্রজন্মের মধ্যে মুমিনুল হক কক্সবাজারের একজন গর্ব, সেই প্রেক্ষিতে আমি গর্ববোধ করি। এবং বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে ওনাকে ডেকে এনে মানে ওনার সবার সামনে তাকে যে দোয়া করেছেন, এটার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং সাথে সাথে আমরাও সৌভাগ্যবান। এটি অবশ্যই কক্সবাজারের জন্য একটি বিরাট পাওয়া, এটা বিরাট, পাশাপাশি যারা পরবর্তী যারা প্রজন্ম আছে তাদের জন্য একটি কাজ করবে। আমরা জানি বর্তমান সরকার এবং তাদের গত পিরিয়ডে তারা শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উদ্বোধন করলেন, এটি শিক্ষার ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখবে বলে মনে করেন আপনি? এটাও আমি বলবো একটি অগ্রগতির পথে, এটা আরেকটি পদক্ষেপ যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে আমরা শিক্ষা দীক্ষায়, খেলাধুলায় আমরা যেভাবে পিছিয়ে ছিলাম, আজকে কক্সবাজারে অনেক কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কক্সবাজারে একটি ইউনিভার্সিটি করারও দাবি ছিল। তো সে প্রেক্ষিতে বলবো আজকে আমাদের আওয়ামী লীগের, জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা সালাউদ্দিন আহমদের হাত ধরেই আজকে একটি ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠিত হয়েছে, ওনার হাত ধরে গতকাল যে উদ্বোধন হয়েছে, এটা অত্র এলাকার একটি বৈপ্লবিক পরিবর্তন আমি বলবো। এবং এটি শিক্ষার ক্ষেত্রে অনেক ধাপ কক্সবাজার এগিয়ে যাবে। জনাব গিয়াসউদ্দিন, আমরা আরেকটি বিষয় আসলে এখানে মনে করে দিতে পারি যে আমাদের এটি বিরাট পাওয়া, এই যে সরকারের কাছ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা দুইটা জিনিস পেলাম, একটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, একটি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। পাশাপাশি আমরা সরকারের আরও যে পদক্ষেপ রয়েছে এখানে, যে সমুদ্র বন্দর, তারপরে আমাদের রেল লাইন, এই বিষয়টি আসলে আমরা আশা করব, আমরা কক্সবাজারবাসীর কাছে দাবি থাকবে যেন সেটিও যাতে আমরা খুব শীঘ্রই পাই, সে আশা আমরা রাখবো। এখানে আরো সংবাদ রয়েছে যে পেকুয়া উপজেলা নির্বাচনে যে শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা, তাদের আচরণ বিধি লঙ্ঘনের একটা অভিযোগ তারা করেছেন। দৈনিক রূপহাসান গ্রাম পত্রিকায় নিউজটি এসেছে। নির্বাচনের যে আচরণ বিধি লঙ্ঘন,
এই যে বিষয়টাকে আপনি রাজনৈতিক ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা আপনি কি মনে করেন? এটা একটু বিষয়, যেহেতু এটাও আমি পাশ কাটাতে পারি না। দেশের রাজনীতির যে অবস্থা, তার মধ্যেও একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনগুলো হয় আমাদের দেশে, হয় এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের পালাবদল হয়, সেই পালাবদলের মাধ্যমে মানুষের গ্রহণযোগ্য প্রার্থী মানুষ ফিরে পায়, কাজ করার সুযোগ পায় থাকে। কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাই কিছু মুষ্টিমেয় বলবো আমি, এটা সর্বক্ষেত্রে নয়, যারা এই সমস্ত আচরণবিধি লঙ্ঘন করে। আমি বলতে গেলে বলতে হয় একটা জিনিস, সত্য জিনিসটা আড়াল করা ঠিক হবে না। যারা আচরণবিধি লঙ্ঘন করে, আমি বলবো তারা আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে। সংবিধানে আছে, নির্বাচন কমিশনের যে রোল আছে, সেই রোল যদি না মেনে থাকে, তাহলে তাদের বিধিবিধান অনুযায়ী এই ব্যাপারে যারা আচরণবিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। এবং আমরা আশা করব বিষয়টি সবাই সুন্দর দৃষ্টি দেখবেন। জনাব, এখানে সংরক্ষিত নারী আসনে ভোট 29 মার্চের কথা বলা হয়েছে, যে এই নারী আসন বাংলাদেশ সরকার যে নারীদের শিক্ষা, এরপর তাদের ক্ষমতায় যে অগ্রগতি উন্নয়ন করার জন্য অনেক কার্যক্রম হাতে নিয়েছে, যে নারী আসনের যে নির্বাচন ভোট, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন যে 29 মার্চের নির্বাচন? এটা তো একটি সাধারণ নির্বাচনের একটি অংশ। যদিও আমাদের 300 আসনে 300 পার্লামেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম 30 জন ছিল, পরে 40 জনের মতো করা হয়েছে। নারীদের যে অধিকার, আজকে বলবো যে নারীরা যেভাবে নির্বাচনমুখী হচ্ছে, তারা যেভাবে এগিয়ে জনসভামূলক কর্মকাণ্ডে যারা এগিয়ে আসছে, এটা অত্যন্ত একটি ইতিবাচক দিক। তবে আমি বলবো আমাদের বর্তমান পার্লামেন্ট, আমি বলবো এটা একটি রাজাকার মুক্ত, একটি সদ্য যে নির্বাচন হলো, এই নির্বাচনের মাধ্যমে আমরা একটি পরিপূর্ণ একটি পার্লামেন্ট পেয়েছি, রাজাকার মুক্ত, আলবদর মুক্ত এবং যুদ্ধাপরাধী মুক্ত বলতে গেলে সেই পার্লামেন্ট। এই পার্লামেন্টের স্বাধীনতার পক্ষের শক্তিদের নিয়ে করা হয়েছে। আমি সুতরাং বলবো এই পার্লামেন্টে যাতে দক্ষ, দেশপ্রেমিক যারা নারীরা এগিয়ে আসে, এই নারীর নেতৃত্বের মাধ্যমে যদি তৃণমূল পর্যায়ে মানুষ যদি সুফল ভোগ করতে পারে, তাহলে সেটা আমি ভালো দিক বলবো। নিশ্চয়ই আমরাও আশা করি যাতে যারা কাজ করবেন সেরকম নারী যাতে নির্বাচিত হয়। দর্শক, আমার হাতে এখন যে দৈনিকটি রয়েছে, দৈনিক আমাদের কক্সবাজারের প্রধান শিরোনাম, আন্তর্জাতিক শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনে প্রধানমন্ত্রী, নামে বেনামে সাংসদ বদির বিপুল সম্পদ। আরেকটি সংবাদ রয়েছে তাদের, প্রাইভেট হাসপাতালে হয়রানি, 300 চিপকে আনি নোটিশ, মহেশখালীতে এক গৃহবধূর মৃত্যু। দৈনিক দৈনন্দিনের প্রধান শিরোনাম, 21 সালের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন নগরী, ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরের সংবাদটি, বোমা মেরে জেএমবির 3 আসামি ছিনতাই, পুলিশ নিহত। এটি অবশ্যই আরো আগের নিউজ। আরেকটি সংবাদ, তাদের যথারীতি বক্স করে করা হয়েছে মুমিনুলকে, যে প্রধানমন্ত্রী দোয়া করেছেন সেই সংবাদটি। এরশাদের একটি নিউজ, নির্বাচন যাই হোক সংসদ 5 বছরই বহাল। এর পরের দৈনিকটি দৈনিক কক্সবাজারের প্রধান শিরোনাম, কক্সবাজার হবে বিশ্বমানের পর্যটন নগরী। এখানে বক্স করে আরেকটি সংবাদ করা হয়েছে, কক্সবাজারে নির্মিত হবে বিশ্বমানের ফুটবল স্টেডিয়াম। যথারীতি রয়েছে, মুমিনুলকে দোয়া করলেন প্রধানমন্ত্রী। আরেকটি সংবাদ এখানে রয়েছে, মন্ত্রীর অনুষ্ঠান, সারাদিন না খেয়েছিল 30 শিক্ষার্থী।
সংরক্ষিত নারী আসনের তাফসিল ঘোষণা। এর পরের দৈনিকটি দৈনিক সৈকত। দৈনিক সৈকতের প্রধান শিরোনাম যথারীতি শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন। কক্সবাজারে হবে নতুন ফুটবল স্টেডিয়াম, 1300 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, টুরিস্ট জোন, প্রধানমন্ত্রী বলেছেন জনসভায়। যথারীতি রয়েছে মুমিনুলকে প্রধানমন্ত্রীর দোয়ার সংবাদটি। কুতুবদিয়া উপজেলা নির্বাচন, চেয়ারম্যান পদে নুরুল বশর চৌধুরীর মনোনয়নপত্র দাখিল। আরেকটি সংবাদ রয়েছে মায়ের কোলে ফিরল শিশু কাদের, ইসলামপুরে মুক্তিপণের দাবিতে শিশু অপহরণ, 3 দিনের মাথায় মূল হোতা সহ গ্রেপ্তার 3। জনাব গিয়াসউদ্দিন, আমরা প্রতিটি পত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদটি আমরা দেখছি। এখানে দৈনিক সৈকত একটি সংবাদ করেছে যে নতুন ফুটবল স্টেডিয়াম আর 13 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র ও টুরিস্ট জোন। এই যে নতুন ফুটবল স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নতুন ফুটবল স্টেডিয়াম আমাদের ক্রীড়ার ক্ষেত্রে এই স্টেডিয়াম কিভাবে ভূমিকা রাখতে পারে? এটা কক্সবাজার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার প্রেক্ষিতে বলতে হয়, আমাদের পুরানো যে জরাজীর্ণ যে স্টেডিয়াম ছিল, সেই স্টেডিয়াম আজকের বর্তমান প্রেক্ষাপটে এসে দেখতে পাচ্ছি এটা একটি অনুপযুক্ত স্টেডিয়াম হয়ে গেছে, যেটা মানুষের ধারণ ক্ষমতার ছিল না, জি সুন্দর কোনো গ্যালারি ছিল না, মানুষের কোনো পরিবেশ বান্ধব কোনো স্টেডিয়ামে কোনো ব্যবস্থা ছিল না। সে প্রেক্ষিতে বলবো আমাদের নেত্রী জননেত্রী হাসিনা যে ঘোষণাটি দিয়েছেন, এটা অত্র অঞ্চলে তথা কক্সবাজার বলবো না, এটা গোটা বাংলাদেশেই, এটা বলতে গেলে আন্তর্জাতিক পর্যায়েও যদি ফুটবল ক্ষেত্রে যদি বড় ধরনের কোনো টিম বা কোনো দলের বা কোনো ম্যাচ বা আন্তর্জাতিক পর্যায়ে যদি কোনো ধরনের গেমস যদি করতে হয়, তাহলে আমাদের পর্যটন এলাকায় কক্সবাজার স্টেডিয়ামটি যদি নির্মিত হলে, তাহলে অত্র এলাকায় পর্যটন ক্ষেত্রেও যেমন মানুষ অধিক হারে কক্সবাজার মুখী হবে এবং কক্সবাজারের রেমিটেন্স আসবে, কক্সবাজারের উন্নয়ন হবে, কক্সবাজারের বলতে গেলে সার্বিক দিক থেকে কক্সবাজারের লাভবান হবে মনে করি। জনাব গিয়াসউদ্দিন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা সেটা থেকে আমরা বুঝতে পারছি তিনি যে 2021 সালের মধ্যে কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার তিনি যে ঘোষণা দিয়েছেন, তার যে ঘোষণা নতুন ফুটবল স্টেডিয়াম, তার বিদ্যুৎ কেন্দ্র, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আমরা সেটাতে বুঝতে পারি যে আসলে তার লক্ষ্য আছে কিন্তু কক্সবাজারকে আন্তর্জাতিক টুরিস্ট জোন হিসেবে গড়ে তোলা। এই যে 1300 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে পর্যটন নগরীতে, এই বিদ্যুৎ কেন্দ্র এটি আসলে আমাদের জন্য, বিশেষ করে পর্যটনের জন্য নতুন যে একটি পদক্ষেপ, সেটির জন্য কি আসলে কিভাবে আমরা এই জিনিসটাকে কাজে লাগাতে পারি, যে বিদ্যুৎ কেন্দ্র এবং এই যে আপনার স্টেডিয়াম, টুরিজম, সব মিলিয়ে আমরা কক্সবাজারবাসী কিভাবে সেটিকে ডেভেলপের জন্য এগিয়ে যেতে পারি? ধন্যবাদ। আসলে গত তাদের যে জোট সরকার কর্তৃক তাদের যে বিদ্যুতের অনিয়ম, তারা যে বিদ্যুৎ খাতে যে দুর্নীতি, এটার প্রেক্ষাপটে বাংলাদেশে যে লোডশেডিং এর মাত্রা এত তীব্র হয়েছিল, জনমনে একটা বিরূপ প্রভাব পড়েছিল, যে এই মুহূর্তে বাংলাদেশে একটা গুড গভর্নেন্সের যেটা প্রয়োজন সেটা মানুষ উপলব্ধি করেছিল। দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চেয়েছিল মানুষ। এর মাধ্যমেই আমাদের দেশে যে অভাব, যে বিদ্যুতের যে প্রচন্ড অভাব, ঘাটতি ছিল, এই ঘাটতির থেকেও মানুষ উত্তরণ চেয়েছিল। এটা অবশ্যই বলতে হয়। 3500 মেগাওয়াট থেকে 2008 সালের নির্বাচনের পর জননেত্রী হাসিনা যখন ক্ষমতায় আসলেন, উনি বিদ্যুৎকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। যদিও আমাদের দেশে তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হয়, তারপরও আমাদের জননেত্রী এটা হাতে নিয়েছিলেন যে কুইক রেন্টালের মাধ্যমে হলেও
বাংলাদেশকে যাতে দ্রুত বিদ্যুতায়ন বিদ্যুতায়ন করা করা হয়, যায়। বিদ্যুৎ সমস্যা মেটানো যায়, সেদিকেও উনি নজর দিয়েছিলেন। এটা অত্যন্ত সাধুবাদ যোগ্য। এই কারণে বলতে হয়, যেখানে আজকে বর্তমান যে 10,000 মেগাওয়াট বিদ্যুতের যে উন্নতি বর্তমান সরকার অধীনে সম্ভব হয়েছে, তার জন্য আমি মনে করি এখনো যে মাথার বাড়িতে 1300 মেগাওয়াটের যে বিদ্যুৎ কয়লা ভিত্তিক যে বিদ্যুতের প্রকল্প উনি করার জন্য ঘোষণা দিয়েছেন অত্র এলাকায়, এটা যদি সম্পন্ন যদি করতে পারেন, আমি বলবো আওয়ামী লীগের জন্য এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিয়ে যদি তারা সরকার জনপ্রতিনিধিরা যদি এগিয়ে যায়, এই 1300 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প যদি এটা সম্পন্ন হয়, আমি বলবো অত্র এলাকায় যে গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে কক্সবাজার অত্র ট্যুরিস্ট জোন, এখানে বিদ্যুতের কোনো সমস্যা হবে না। সুতরাং কক্সবাজারকে নিয়ে আরো অধিক চিন্তা ভাবনা যে উনি করছেন, তার জন্য আমি জননেত্রী হাসিনাকে আমি সাধুবাদ জানাই। উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছেন, কিন্তু উন্নয়নের এখনো কক্সবাজারে যদিও দৃশ্যমান আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আগামীতে আমরা আরো দৃশ্যমান দেখব এবং ওনার নেতৃত্বে আমরা আশা করি সেই বিদ্যুৎ কেন্দ্র শীঘ্রই কাজ শুরু হবে। আমার হাতে এখন রয়েছে দৈনিক হিমশরী। দৈনিক হিমশরীর প্রধান শিরোনাম, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ হত্যা বন্ধ করুন। উপজেলা নির্বাচন মহেশখালী, নির্বাচনী মাঠে সক্রিয় প্রার্থীরা। রামু কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান 13, ভাইস চেয়ারম্যান পদে 23 জনের মনোনয়নপত্র জমা। আইনজীবী সমিতি নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল। এর পরের দৈনিকটি দৈনিক আজকের কক্সবাজার। আজকের কক্সবাজারের প্রধান শিরোনাম, সাগর পাড়ে লাখো জনতার সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, কক্সবাজার হবে আন্তর্জাতিক পর্যটন নগরী। আবারও সক্রিয় জেএমবি। আরেকটি সংবাদ, এবার হবে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম। সিঙ্গেল কলামের একটি সংবাদ রয়েছে, এবার হজের সুযোগ পাচ্ছেন 1 লাখ বাংলাদেশি। এর পরের দৈনিকটি দৈনিক আজকের দেশ বিদেশ। আজকের দেশ বিদেশের প্রধান শিরোনাম, যথারীতি প্রধানমন্ত্রীকে নিয়ে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন শহরে পরিণত করা হবে। তিনি বলেছেন জনসভায়, পেকুয়ায় দলীয় নেতাদের নির্বাচনী দায়িত্বে নিয়োগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ। আরেকটি সংবাদ রয়েছে এখানে, প্রধানমন্ত্রীকে তওবা করার আহ্বান। সেটি অবশ্যই বিএনপির যিনি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি সংবাদ। বিচার বহির্ভূত হত্যার অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে, আইনমন্ত্রীর একটি সংবাদ। নির্বাচন যাই হোক, সংসদ 5 বছরই বহাল। আমার কাছে সর্বশেষ যে দৈনিকটি রয়েছে দৈনিক ইনানি। দৈনিক ইনানির প্রধান শিরোনাম, শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন শহর রূপে গড়ে তোলা হবে। ময়মনসিংহে প্রকাশ্যে জেএমবির 3 দুর্ধর্ষ জঙ্গি ছিনতাই, পুলিশ সদস্য নিহত। আরেকটি সংবাদ রয়েছে, যথারীতি রয়েছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম বলে জেলাবাসী, এটি তাদের একটি এক্সক্লুসিভ সংবাদ। পেকুয়ায় ঝুঁকিপূর্ণ 7 ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটাররা উদ্বিগ্ন। জনাব গিয়াসউদ্দিন, আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে পেকুয়া নির্বাচনে তাদের দলীয় প্রার্থীদের দায়িত্ব দেওয়ার ব্যাপারে যে অভিযোগ পাল্টা অভিযোগ করা হচ্ছে, বিষয়টা কি আসলে নির্বাচনের দিন কোনো প্রভাব ফেলতে পারে? আপনি কি মনে করেন? এখন আমি এই ব্যাপারে বলতে চাই, যে পেকুয়াতে জনাব বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব, উনি খুব নিকটতম ব্যক্তিকেও উনি গোপনে ম্যান্ডেট দিয়েছেন, আবার ওপেনলিও আরেকজনকে ম্যান্ডেট দিয়েছেন। একজন রাজনৈতিক ব্যক্তি একটা এলাকায় যদি এইভাবে দ্বৈত অবস্থান গিয়ে যদি উনি নির্বাচিত করার চেষ্টা করেন, এখানে বলবো প্রভাব অবশ্যই উনি এখানে প্রভাব খাটাবেন।
যদি এভাবে একটি আঞ্চলিক পর্যায়ে এই স্থানীয় সরকারের নির্বাচনে এ ধরনের যদি রাজনৈতিক বড় বড় হেভিওয়েট প্রার্থীরা যদি এখানে এসে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে এটা ধরে নিতে হবে নির্বাচন প্রভাবিত হবে, সেটা অবশ্যই এবং সেই বিষয়টি আসলে প্রশাসনের নজর দেওয়া দরকার। কেন আরেকটি সংবাদ রয়েছে যে আইনমন্ত্রীর একটি সংবাদ, যার বিচার বহির্ভূত হত্যার ব্যাপারে একটা কথা বলা হয়েছে। এবার হজের সুযোগ পাচ্ছেন 1 লাখ বাংলাদেশি। জনাব গিয়াসউদ্দিন, এখানে হজের সুযোগ পাচ্ছে সেটি ঠিক আছে, কিন্তু অনেক হজ এজেন্সি আমরা দেখি যারা টাকা পয়সা নিয়ে গ্রামগঞ্জের মানুষকে প্রতারণা করেন। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটি প্রশাসন আসলে নজর দেওয়া দরকার কিনা? আসলে আমি বলবো, এটা বেসরকারি একটি হজ সংস্থা আছে, তাদেরকে সরকার নিবন্ধন দেয়। নিবন্ধন যেহেতু তারা নেয়, আর কিছু নিবন্ধন ছাড়া ইলিগেল কিছু অফিস নিয়ে তারা হজ এজেন্সির নামে মানুষের সাথে প্রতারণা করছে, এটা সত্য। তা আমি বলবো, এ ব্যাপারে সরকারের নির্দিষ্ট একটা যে নিবন্ধনকৃত যে প্রতিষ্ঠানগুলো আছে, এর বাইরে যারা হজের যে এজেন্ট নিয়ে যারা প্রতারণা করছেন, এ ব্যাপারে সরকারের কঠোর এবং কঠিন পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। এতে আমাদের বামমূর্তি যেমন বহির্বিশ্বে নষ্ট হচ্ছে, আমাদেরও দেশেও অনেক মানুষ যারা প্রতারিত হচ্ছেন, তাদের এমনও অনেক থাকে যে পুরো জীবনের সঞ্চয় তারা একবার হজে যাবেন, শেষ বয়সে এসে ওই টাকাই তারা প্রতারণা করে টাকা নিয়ে নিয়েছেন, পরে তাদের আর হজে যাওয়ার ভাগ্য জোটে না। এই বিষয়টি আসলে এটাও সত্য। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উনি জীবনে কিছু কিছু টাকা উনি সঞ্চয় করে রেখেছিলেন যে হজ করবেন, সে নিয়ত নিয়ে অনেকেই এ ধরনের করেছেন। এটা আমার বাস্তব অভিজ্ঞতা আছে, আমি নিজেও সেই ধরনের মানুষের শরণাপন্ন হয়েছি। তো এই ধরনের লোককে যারাই প্রতারণার মাধ্যমে তাদের টাকাগুলো আত্মসাৎ করতেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমরা আশা করব সেই প্রশাসন সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। জনাব গিয়াসউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে আমরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পেলাম, আমরা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম, তারপরে 1300 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, পাশাপাশি এগুলোর পাশাপাশি আমরা আমাদের যে রেল লাইন স্থাপন করা হয়েছে, তারপরে সমুদ্র বন্দর, গভীর সমুদ্র বন্দর, সে বিষয়টি আমরা খুব শীঘ্রই পাবো। এবং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর এক সুনজর আমাদের কক্সবাজার দিকে থাকবে। যতদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন আমাদের কক্সবাজার দিকে তিনি সুনজর দিবেন, আমরা সেই প্রত্যাশা করছি। পাশাপাশি যে পেকুয়া উপজেলা নির্বাচন নিয়ে বিভিন্ন পাল্টাপাল্টি অভিযোগ, সে বিষয়টিও আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।